১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এমন এক গভীরতম অন্ধকার নেমে আসে, যার অভিঘাত আজও সমাজ, রাজনীতি এবং রাষ্ট্র কাঠামোর বিস্তৃত ক্ষতের মতো বিদ্যমান। সেই প্রভাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি যখন সৈন্যদের গুলিবর্ষণে রক্তাক্ত হয়ে ওঠে, তখন শুধু একজন রাষ্ট্রপতির জীবনই নয়, বরং সদ্য স্বাধীন হওয়া এক রাষ্ট্রের রাজনৈতিক স্বপ্ন, সম্ভাবনা এবং নেতৃত্বের ধারাবাহিকতাও থমকে দাঁড়ায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপরে চালানো অতর্কিত আক্রমণ ছিল কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় দিক নির্দেশনা পাল্টে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্র, যার পরিণতি হয়ে দাঁড়ায় রাজনৈতিক অস্থিরতা, নেতৃত্বহীনতা, দলীয় বিভাজনের এক দীর্ঘ ইতিহাস। হামলার মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতিরোধের চেষ্টাও অর্থহীন হয়ে যায়, কারণ সেনাবাহিনীর কিছু দুষ্ট চক্র আগেই রাষ্ট্রীয় নিরাপত্তা বলয় ভেঙে ফেলেছিল। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর মুহূর্তে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব সংকটের মুখে পড়ে। দলটি সে সময় এতটাই বঙ্গবন্ধু কেন্দ্রিক ছিল যে তার মৃত্যুর সাথে সাথে সংগঠন কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে, যার ফলে এই রাজনৈতিক শূন্যতা সামরিক বাহিনীর কিছু চক্রান্তকারী কর্মকর্তার ক্ষমতা দখলের সুযোগ পেয়ে যায়। খন্দকার মোশতাক আহমেদ খুব দ্রুত ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন এবং বঙ্গবন্ধুকে হত্যার পরপরই নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। আওয়ামী লীগের ভেতরের কিছু নেতা, যারা হয় ভয়ে নয়তো বাধ্য হয়ে মোশতাক সরকারের পাশে দাঁড়ালেও, অধঃপতনের এই কালে দলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে চলে যেতে বাধ্য হন। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তখন বিদেশ থাকায় প্রাণে বেঁচে যান, কিন্তু তাদের দেশে ফেরার পরিবেশ ছিল একেবারেই অনিশ্চিত এবং বিপজ্জনক। এই অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের একটি বড় অংশ তীব্র দমন পীড়নের মুখে পড়ে। বঙ্গবন্ধু হত্যার পরপর যে দমন অভিযান শুরু হয়েছিল, তা শুধু দলকে ভেঙে দেয়নি, বরং দেশ জুড়ে এমন এক আতঙ্ক তৈরি করে যেখানে আওয়ামী লীগের পরিচয় ধারণ করাটাই এক প্রকার অপরাধ হিসেবে বিবেচিত হতে থাকে। সরকার সমর্থিত গোষ্ঠী, সামরিক বাহিনী এবং কিছু সুবিধাভোগী রাজনৈতিক শক্তি প্রকাশ্যে প্রচার করতে থাকে বঙ্গবন্ধুর আদর্শ অপ্রযোজ্য, তার নেতৃত্ব ব্যর্থ এবং তার নতুন রাষ্ট্রীয় পরিচয় তৈরি করতে হবে। অন্যদিকে ভারতের সাথে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টাও চলছিল, যাতে দলটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সমর্থন হারিয়ে একঘরে হয়ে পড়ে। আব্দুল কাদের সিদ্দিকী সহ একদল নেতা তখনও প্রতিরোধ সংগঠিত করার চেষ্টা করলেও রাজনৈতিক সন্ত্রাস এবং সামরিক দল অভিযানের কারণে তা দীর্ঘস্থায়ী হতে পারেনি। দলটি তখন ভেতরে ভেতরে দুই ভাগে বিভক্ত হচ্ছিল। একদল চেয়েছিল সামরিক সরকারের সাথে সমঝোতা করে বেঁচে থাকা, আরেক দল চেয়েছিল বঙ্গবন্ধুর আদর্শে অবিচল থেকে তীব্র প্রতিবাদ গড়ে তোলা। ১৯৭৬ থেকে ১৯৮১ পর্যন্ত সময়ে আওয়ামী লীগ নামটি সরকারি নথিপত্রে থাকলেও দলটি বাস্তবে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। বঙ্গবন্ধুর আদর্শিক ধারাকে দুর্বল করে দেওয়ার জন্য নতুন রাজনৈতিক সংগঠন গঠনের চেষ্টা করা হয়। কৃষক, শ্রমিক, জনতা আন্দোলনের নামে নতুন রাষ্ট্র দর্শন চাপিয়ে দেওয়ার উদ্যোগ নেয় সামরিক সরকার, কিন্তু বঙ্গবন্ধুর উত্তরাধিকার এবং তার আদর্শকে পুরোপুরি নিঃশেষ করা সম্ভব হয়নি। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে আসেন এবং এই ফিরা ছিল আওয়ামী লীগের পুনর্জন্মের সূচনা। তিনি সংগঠনকে নতুন করে দাঁড় করান, বিচ্ছিন্ন নেতাদের একত্র করেন এবং বঙ্গবন্ধুর আদর্শকে সাংগঠনিকভাবে পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেন। এরপর ১৯৯০-এর গণ অভ্যুত্থান, ১৯৯৬ নির্বাচন, ২০০১-এর রাজনৈতিক প্রতিহিংসা, ২০০৭-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সবকিছু মোকাবেলা করে দলটি আবারও ক্ষমতায় আসে এবং ২০০৯ থেকে টানা ১৫ বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকে। এই সময় আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়, কিন্তু যত শক্তিশালী হতে থাকে ততই দলটির বিরুদ্ধে স্বৈরতন্ত্র, দুর্নীতি, দমন পীড়নের অভিযোগ বাড়তে থাকে। নেতাকর্মীরা দলীয় সুবিধা এবং রাষ্ট্রীয় ক্ষমতার দ্বৈত সুবিধায় অভ্যস্ত হয়ে পড়ে। সাধারণ কর্মীরা নেতৃত্বের বাইরে চলে যায়, বিরোধী দলগুলো দমন হয়, সামাজিক শক্তিগুলো দুর্বল হয় এবং একসময় রাষ্ট্রযন্ত্র এবং দলীয় যন্ত্র প্রায় একাকার হয়ে যায়। ২০২৪ সালে এই একচ্ছত্র ক্ষমতা স্ট্রাকচার ভেঙে পড়তে শুরু করে। দেশ জুড়ে ব্যাপক ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা সরকারি নিপীড়ন, দুর্নীতি, নির্বাচনবিহীন ক্ষমতা এবং দমন নীতির বিরুদ্ধে রাস্তায় নামে।
৫ আগস্ট যখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন এবং মুহূর্তে দেশ জুড়ে আওয়ামী লীগ আবার একই রকম অস্তিত্ব সংকটে পড়ে যায়, যেটি ১৯৭৫-এর পর দেখা গিয়েছিল। দলীয় কার্যালয়ে হামলা হয়, কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে চলে যান, অনেকে গ্রেফতার করা হয়, আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ের জন্য বিদেশে পাড়ি জমান। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়েও জনতার প্রবল আক্রমণে দলটির প্রতীকী অস্তিত্বেও আঘাত করা হয়, যা ছিল ৭৫-এর ঘটনার এক ঐতিহাসিক নির্মম পুনরাবৃত্তি। নেতাকর্মীরা তখন যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। কেন্দ্রীয় নেতারা গোপন স্থানে আশ্রয় নেন, প্রকাশ্যে বক্তব্য দিতে পারেনি, এমনকি মিডিয়ার সামনে আসতেও ভয় পাচ্ছিলেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক বৃন্দ, শীর্ষ মন্ত্রীরা অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আটক হন বা আত্মগোপনে চলে যান। রাজনৈতিকভাবে দলটি এতটাই দুর্বল হয়ে পড়ে যে সাধারণ কর্মীরাও সামনে আসতে ভয় পেতে থাকে। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে। অনেকেই মনে করতে থাকেন যে হয়তো দলটি ভেঙে নতুন রাজনৈতিক কাঠামো গড়ে উঠতে পারে। এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, ১৯৭৫ ও ২০২৪ দুই সময় আওয়ামী লীগ এক ধরনের সংগঠন দুর্বলতা ও ব্যক্তি নির্ভর নেতৃত্ব কাঠামোর কারণে বিপর্যয়ের মুখে পড়ে। বঙ্গবন্ধুর সময় দলটি ছিল একক নেতৃত্ব নির্ভর, যেখানে রাষ্ট্রের সব সিদ্ধান্ত তার উপর নির্ভরশীল ছিল। ২০২৪ সালেও একইভাবে শেখ হাসিনা কেন্দ্রিক রাজনীতি এতটাই দৃঢ় হয়ে ওঠে যে তার দেশ ত্যাগ মানেই পুরো সংগঠন নেতৃত্বহীন হয়ে পড়ে। এই দুই সময় রাষ্ট্রযন্ত্রের একটি অংশ দলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয় এবং দলের ভেতরে সুযোগ সন্ধানে অংশ সংকটে দলকে রাখতে বাধ্য করে। এই দুটি প্রক্রিয়া প্রমাণ করে, একটি রাজনৈতিক দল যদি ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়ে এবং প্রতিষ্ঠানগত কাঠামো দুর্বল থাকে, তবে ক্ষমতা হারানোর মুহূর্তে তার ভেঙে পড়া অনিবার্য হয়ে যায়। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী এবং আনোয়ার হোসেন সহ অনেক বুদ্ধিজীবী মন্তব্য করেছেন, ২০২৪-এর ঘটনা প্রবাহ ছিল ১৯৭৫-এর পুনরাবৃত্তি। তফাৎ শুধু হত্যা বা সামরিক অভ্যুত্থানের অনুপস্থিতি। ইতিহাসের নির্মম আইন হলো, যে দল রাষ্ট্রীয় শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, জনগণ থেকে দূরে সরে যায় এবং অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো হারায়, সে দল ক্ষমতা হারালে আর টিকে থাকতে পারে না। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই বাস্তবতা আবারও দৃশ্যমান হয়েছে। যদিও এখনো অনেকেই বিশ্বাস করেন আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে এত বড় দল যে সেটি আবারও ঘুরে দাঁড়াতে পারে, তবে দলটির নতুন প্রজন্ম, আদর্শিক পুনর্গঠন, গণসংযোগ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সংগঠন কাঠামো ছাড়া এই পুনরুদ্ধার সম্ভব নয়। ইতিহাস শেখায়, দল যদি নিজ ভুল থেকে শিক্ষা না নেয়, জনগণের সাথে নতুন আস্থার সম্পর্ক তৈরি না করে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বের হয়ে না আসে, তাহলে সেই দল সময়ের স্রোতে বিলীন হয়ে যায়। তাই ১৯৭৫ এবং ২০২৪ এই দুই ঘটনার তুলনা আমাদের স্মরণ করিয়ে দেয়, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, সে বারবার ফিরে এসে ভুলগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।